ফিল্মের লেখা দ্য গার্ডেন পার্টি, লাইন বাই লাইন এক্সপ্লেইনড, লাইন বাই লাইন অনুবাদ এবং ব্যাখ্যা আলোচনা করছি। তো প্রথম দুটি পর্ব অলরেডি শেষ হয়েছে, তো আজকে তৃতীয় পর্বে আমরা আছি। তো এটি একটি ছোট গল্প, কিন্তু বেশ বড় আকৃতির। তো আমরা জানি যে এই গল্পটিকে এর আগে কখনো এভাবে অনুবাদ করা হয়নি, এবং আমি দেখেছি যে এই গল্পগুলো এত ভালো, এত মজার, এত আকর্ষণীয় এবং এত মেসেজ এই গল্পগুলোতে। কিন্তু আমরা যারা আম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ব্যবহার করে থাকি, তাদের কাছে এই গল্পগুলো আমরা খুব বেশি এনজয় করতে পারি না। কারণ এখানে যে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়, এখানে অনেক কথাই বলা হয়, যে কথাগুলো আ বলা হয় ভিতরে, ভিতরে বলা হয়। বাইরে থেকে শোনা যায় না, বাইরে থেকে দেখা যায় না। তার মানে লেখক বা লেখিকা যিনিই হন, উনি এই কথাগুলো সরাসরি বলেন না। কিন্তু আপনি যদি ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে উনি কথাগুলো আপনাকে বলে দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো এই বিষয়গুলো দেখার জন্য এই যে চোখটি দরকার, এই চোখটি সৃষ্টি হয় না আমাদের। বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট, তাদের কাছে তারা এটা বুঝতেই পারে না। সো দে কান্ট এনজয়, তারা উপভোগ করতে পারে না। এবং উপভোগ করতে না পেরে তারা এই গল্পগুলো সম্পর্কে একটি ভুল মূল্যায়ন করে। আর এই ভুল মূল্যায়ন থেকে তারা পরবর্তী যেগুলো পড়ে থাকে, সেগুলোও তারা এই না বুঝে মুখস্থ করে পরীক্ষায় পাস করার জন্য একটু চেষ্টা করে। যেটি তারা যেটি তারা একটু সচেতন হলেই এনজয় করতে পারত, এবং তাদের কাছে এই সাহিত্যিক কর্মগুলো, এগুলো তাদের কাছে মূল্যবান একটি অ্যাসেট হতে পারত। তারা বহুদিন সেখান থেকে তারা রস পেত। কিন্তু তারা সেটি করতে পারে না। এজন্যই আমাদের এই প্রচেষ্টা, যে লাইন বাই লাইন প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেওয়া, খুঁটিনাটি বিষয়গুলো তাকে বোঝানো, এবং তার মধ্যে এই সাহিত্যিক বোধটা সৃষ্টি করা, সো দ্যাট হি অর শি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি। তাহলে 3rd এপিসোড শুরু করছি আমরা। তো আমরা জানি যে আমরা এর আগে দেখেছিলাম যে she would get on much better with men like this. তো আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি লরাকে বলা হচ্ছে she। লরা কি করেছে? লরা মূলত কিছু ছেলের সাথে যারা সে নেচেছে। সে সানডে সাপারের পরে সে নেচেছে। তো এই নাচার পরে সে এখন মনে করছে যে এই ওয়ার্কম্যান গুলো এই আম ছেলেগুলোর চাইতে, যাদের সাথে সে নেচেছিল, এই শিক্ষিত ছেলেগুলো, যেগুলোকে আমরা বলি যে ভদ্র ঘরের বড় পরিবারের ছেলে, এই ছেলেগুলোকে চাইতে এই যে ওয়ার্কম্যান গুলো, এই কর্মীগুলো, এদেরকে অনেক স্মার্ট মনে হয়েছে লরার কাছে। তার কাছে মনে হয়েছে যে না, এই সবই হচ্ছে মানে কেন যে এদেরকে আমরা পছন্দ করি না, বা কেন যে এদের সাথে আমরা নাচতে পারি না, কেন যে একজন শ্রমিকের সঙ্গে আমি নাচতে পারি না। এই একটি সমস্যা তার কাছে মনে হয়েছে, যে একজন শ্রমিক তো অনেক মানে উন্নত মানের, তার মানসিকতা, তার স্ট্যাচার, মানে সবকিছু তার পছন্দ হয়ে গেছে, যে একজন শ্রমিক অনেক ভালো মানের হতে পারে। একজন শ্রমিকের অনেক ভালো গুণ থাকতে পারে। তো উনি যদি বলছে, "ইটস অল দ্য ফল্ট", লরা বলছে, এটা অ্যাকচুয়ালি কিসের দোষ? এটা অ্যাকচুয়ালি কিসের দোষ? সে সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়া মানে কি? সে কিন্তু এটি, আমরা কি করে থাকি? আমরা একটি বিষয় মূল্যায়ন করি। মূল্যায়ন করে সিদ্ধান্ত নেই যে হ্যাঁ, এই বিষয়টি এরকম। তো ইটস অল দ্য ফল্ট। কিসের ফল্ট? এটা অল দ্য ফল্ট অফ, এই যে আমরা এখান থেকে এটুকু পড়ব। ইটস অল দ্য ফল্ট অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস। অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন। অ্যাবসার্ড মানে উদ্ভট। উদ্ভট বা বেমানান। উদ্ভট ক্লাস ডিস্টিংশন। ক্লাস মানে শ্রেণী। ডিস্টিংশন অর্থ বৈষম্য। শ্রেণী বৈষম্য। তাহলে মাঝখানে কিন্তু আমরা পরে পড়ব। তাহলে সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল যে এটি অ্যাকচুয়ালি কিসের সমস্যা? এটির দোষটি আসলে কোথায়? এই যে আমাদের সমাজে যে একটি উদ্ভট শ্রেণী বৈষম্য আছে। শ্রেণী বৈষম্য বলতে বোঝায় ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য। ধনী দরিদ্র এবং মধ্যবিত্তের মধ্যে একটি কিন্তু সুস্পষ্ট পার্থক্য রেখা, বৈষম্য রেখা কিন্তু আমরা খেয়াল করে থাকি। তো এটিকে এখানে লরা বলছে যে এই সমস্ত দোষ অ্যাকচুয়ালি এই যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য থেকে এটি সৃষ্টি হয়েছে, যে আমি কি করতে পারছি না, আমার পছন্দ অনুযায়ী কারো সঙ্গে নাচতে পারছি না। আমি চাই যে একজন শ্রমিকের সঙ্গে আমি নাচবো, একজন ওয়ার্কম্যানের সাথে আমি তার সঙ্গে আমি নাচতে চাই। কিন্তু এটি আমি করতে পারছি না। কেন করতে পারছি না? এটির কার দোষ? এটি হচ্ছে আমাদের সমাজে যে আ
ধনী গরিব মধ্যবিত্ত যে বৈষম্য আছে, এই বৈষম্যের জন্য আমি করতে করতে পারছি না। কারণ আমি ধনী পরিবারের একটি মেয়ে এবং সে হচ্ছে একটি সাধারণ ওয়ার্কম্যান, শ্রমিক। As tall fellow drew something on the back of an envelope. তো এই সেন্টেন্সটি কিন্তু এভাবেই পড়তে হবে আমাদের। কারণ এই সেন্টেন্স গুলো এভাবে লেখা হয়ে থাকে এগুলো মানে বেশ ডিফিকাল্ট সেন্টেন্স হয়ে থাকে। তো এজন্যই আমি কিন্তু একটু সময় নিয়ে আমি অনেক দেখে শুনে অনেক মানে সময় নিয়ে যাতে আ সাধারণ স্টুডেন্টরা যারা মাত্রই অনার্স এ পড়ছে বা তারা এখনো এই বিষয়গুলো ধরতে পারে না। আমি এদের কাছে এই বিষয়টা অনেক ইজি করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা দেখছি যে এইটুকু কিন্তু এটুকু ১ম এ পড়তে হবে। She decided it's all the fault. Decided আগে পড়লে ভালো হয়। She decided that it's all the fault of this absurd class distinction. এটা হচ্ছে এই সমস্ত ঘটনা ঘটেছে কেন? এই বৈষম্যের কারণে। কখন সে করল? এই যে এখন আমরা পড়ব এখানে। as মানে যখন। মানে যখন বা যেহেতু the tall fellow, tall মানে লম্বা একটি লোকের কথা কিন্তু আমরা আগেই বলেছি যে শ্রমিক ৪ জনের মধ্যে একজন লম্বা লোক আছে। সে এঁকে এনেছিল। draw মানে আঁকা। সে এঁকেছিল কিছু একটা, something মানে কিছু একটা on the back of an envelope. envelope মানে খামের পিছনে সে একটা কিছু এঁকেছিল। তো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম যে খাম ব্যবহার করছে। সেটা মানে খুব ভালো শিক্ষিত না। এই যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু লেখকেরা কবিরা অনেক কথা আমাদেরকে বলে দেয় যে কথাগুলো কিন্তু তারা সরাসরি বলে না। এখানে কিন্তু সে বলতে পারত যে এই শ্রমিকটি বেশি শিক্ষিত না বা সে অশিক্ষিত। সেটা না বলে সে কি বলল? একটা envelope এর পাশে সে লিখে রেখেছে। তো envelope মানে খাম আমরা জানি। কিন্তু সে কিন্তু একটু খাতা ব্যবহার করতে পারত। এই যে খাতা ব্যবহার করতে পারত সেখানে তার বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ অন্যান্য কিছু থাকতে পারত। কিন্তু সে তা করে নাই। কেন করে নাই? কারণ সে একটু তার শিক্ষা-দীক্ষা কম এবং back on an envelope তো খামের পিছনে একটি ছবি এঁকেছে। ছবি এঁকেছে, কিসের ছবি এঁকেছে? ছবিটা দেখে আসি আমরা। এটা লুপের ছবি এঁকেছে। তো লুপটা কি? লুপ বলতে বোঝায় যে এভাবে যখন একই জিনিস বারবার হয় তাকে বলা হয় লুপ। যেমন ওইযে এই যে এখানে আমরা ২ টো দড়ি দেখছি। দড়িটা একবার ঘুরে এসেছে, আবারও ঘুরে এসেছে একইভাবে। এটাকে লুপ বলা হয়ে থাকে, লুপ। তো আমরা যখন প্রোগ্রামিং করি কম্পিউটারে সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং আবার সি প্লাস প্লাস প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং করার সময় কিন্তু আমাদের লুপ খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল হয়ে থাকে। তো আমি লুপ এখন দেখাবো আপনাদেরকে, পড়াবো। আর এখানে দেখেন আরেকটা জিনিস হ্যাঙ্গিং বোঝাচ্ছে। হ্যাঙ্গিং মানে ঝুলন্ত। তো যদি দড়ি যদি ঝুলতে থাকে তাহলে এভাবে দেখা যায় দড়িটা হ্যাং অবস্থা আছে, হ্যাঙ্গিং হচ্ছে ঝুলন্ত। তো এই ২ টি বিষয়ই এখন আসবে বলে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটি হ্যাঙ্গিং আর এটি হচ্ছে লুপ। এই যে এভাবে ঘুরলে তাকে বলা হয় লুপ। এখানে আ লরা বলছে যে এই লোকটি যখন হ্যাঁ, লোকটি কি করলো? একটা কিছু এঁকে নিয়ে আসলো খামের পিছনে। তো খাম কিন্তু আমরা চিনি চিঠি লেখার যে খাম বা কাউকে কোনো কিছু দেওয়ার জন্য যে খামটা থাকে। আ সামথিং এমন কিছু এঁকেছিল সে that was to be looked up যেটা কি করা হয়েছিল? উপরের দিকে এটা ঘুরে, ঘুরে উঠেছিল। উপরের দিকে পেঁচিয়ে, পেঁচিয়ে উপরের দিকে উঠেছিল। লোক মানে বারবার করা, উপরের দিকে পেঁচিয়ে, পেঁচিয়ে উঠেছিল। তার মানে সে যে একটি দড়ি বা একটি দড়ি কিভাবে ওখানে বাঁধবে সেটি দেখানোর জন্য এটি দেখাতে নিয়ে আসছে যে সে দড়িটা কিভাবে বাঁধবে। or left to hand সে এটা উপরে উঠবে এই দড়িটি লুপ করতে, করতে বারবার ঘুরতে, ঘুরতে পেঁচিয়ে, পেঁচিয়ে অথবা বাম পাশে এটা ঝুলে থাকবে। এই দড়িটা কি করবে? বাম পাশে ঝুলে থাকবে। এভাবে সে এটি লিখে নিয়ে এটি সে এঁকে নিয়ে এসেছিল। তো এই যে এই এঁকে নিয়ে এসেছিল, এই এঁকে আনার পরে এই অঙ্কনটা দেখে তার মনে হয়েছে যে এই মানুষগুলো তো যথেষ্টই জ্ঞানী। এই মানুষগুলো তো যথেষ্টই বুদ্ধিমান। এই মানুষগুলোর মাথায় তো অনেক বুদ্ধি আছে। সে কিন্তু খুব সিম্পলি আমাকে এই মার্কিটা, এই সামিয়ানাটা কিভাবে টাঙানো হবে, এই সামিয়ানাটাকে কিভাবে কেমন দেখা যাবে এটি আমাকে কিছু নকশা করে দেখাতে পারছে। তার মানে তার মধ্যে কিন্তু যথেষ্ট ক্যালিবার আছে, তার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা আছে। তাহলে শুধুমাত্র এই যে absurd class distinction এর কারণেই আমি তার সঙ্গে মিশতে পারছি না। আমি তার সাথে রোমান্স এ যেতে পারছি না। আমি তার সাথে প্রেম করতে পারছি না। আমি তার সাথে সম্পর্ক করতে পারছি না। তার সাথে আমি নাচতে পারছি না। তো এই সমস্ত বিষয়গুলো সে পড়ছে। তাহলে আমরা এগুলো এই এক্সাম্পল গুলো বা এই ছবিগুলো আমরা আগেই দেখেছি। ওয়েল, ওয়েল আমরা বলেছি যে সাধারণত
ইংরেজরা কথায়, কথায় ওয়েল বলে থাকে। যেমন আমি কিন্তু কথায়, কথায় বলে থাকি যে তো বা তাই বা এভাবে এই একই কথা আমি বারবার বলে থাকি। সে হচ্ছে মুদ্রা বা এরকম কিছু, কিছু বিষয় আছে কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ওয়েল ফর হার পার্ট, পার্ট, পার্ট মানে তরফ, তরফ মানে হচ্ছে পক্ষ। তার পক্ষ থেকে, তার তরফ থেকে she did not feel them, she did not feel them. তার মানে সে কিন্তু এই বিষয়গুলো অনুভব করে নাই। সে মোটেই এই বিষয়গুলো অনুভব করে নাই। তো কি অনুভব করে নাই আমরা দেখি? ওয়েল ফর হার পার্ট শি ডিড নট ফিল দেম মানে এই যে ক্লাস ডিস্টিংশনটা সে কিন্তু কখনো অনুভব করে নাই। নট এ বিট, নট এ বিট সামান্যতমও না। বিট মানে সামান্য। নট অ্যান অ্যাটম, অ্যাটম মানে পরমাণু পরিমাণও না। সামান্য পরিমাণও না, পরমাণু পরিমাণও না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক অফ উডেন হ্যামার্স এবং এখন সে শব্দটা পেল। এখন সে কিসের শব্দ পেল? উডেন মানে কাঠের মুগুর, কাঠের মুগুর আমরা চিনি। যে মুগুরগুলো দিয়ে সাধারণত কি করা হয়? আমরা গ্রামে দেখে থাকি যারা কৃষিকাজের সাথে সম্পর্কিত, তারা এই মুগুরগুলো দিয়ে আ বড় মাটির ঢেলাটাকে ভাঙে। তো অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক অফ উডেন হ্যামার্স এই কাঠের হ্যামার দিয়ে কাজ করা হচ্ছে তার যেটা চক শব্দ এটি পাওয়া যাচ্ছে। সাম ওয়ান হুইসেলড এবং এর মধ্যে দেখা গেল কেউ একজন শিস দিয়েছে। শিস দেওয়া হুইসেল মানে শিস দেয়া। সামওয়ান স্যাং আউট তার মানে তারা কাজ শুরু করে দিয়েছে, তারা শিস বাজাচ্ছে, তারা গান গাচ্ছে, স্যাং আউট, সিং আউট মানে হচ্ছে গেয়ে ওঠা, হঠাৎ করে গেয়ে ওঠা। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি, আর ইউ রাইট দেয়ার মেটি তার মানে হচ্ছে আর ইউ রাইট দেয়ার মেটি তুমি কি এখানে আছো আছো বন্ধু? তুমি কি এখানে আছো? মেটি the friendliness of it the just to prove how happy she was তার মানে এখানে কিন্তু সে আম, কি করছে এই গানগুলো গাচ্ছে এই গানগুলো গাচ্ছে তারা এই শ্রমিকেরা কেউ কেউ গান গাচ্ছে কেউ কেউ শিস বাজাচ্ছে আর এখানে লড়ার যে বলছে আর ইউ রাইট দেয়ার মেটি তার মানে এখানে এদেরকে কিন্তু বন্ধু হিসাবে সে আম, সম্বোধন করলো তার মানে সে কিন্তু ক্লাস ডিস্টিংশনটাকে অ্যাভয়েড করলো ক্লাস ডিস্টিংশনটাকে সে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, রিফিউজ করলো। আর ইউ রাইট দেয়ার মেটি দোস্ত তুমি ঠিক আছো তো এখানে? আর ইউ রাইট দেয়ার মেটি এবং ওখানে ঠিক আছে সমস্যা নাই তো? মেটি তো মেটি শব্দটা কিন্তু ফ্রেন্ডলিনেস অফ ইট মানে বন্ধু সুলভতা দা জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ সে কিন্তু এই কথাগুলো বললো কেন এই কথাগুলো সে বলছে হচ্ছে এই জন্য যে সে অনেক খুশি আজকে প্রুভ সে প্রমাণ করছে যে আমি অনেক খুশি আমার অনেক ভালো লাগছে নীল আকাশ ভালো লাগে সবকিছু ভালো লাগে জাস্ট টু শো দ্য টল ফিলো হাউ অ্যাট হোম শি ফেল্ট তার মানে আমরা জানি যখন আমরা কাউকে ইমপ্রেস করতে চাই যখন আমাদের কাউকে ভালো লাগে, যখন আমাদের কাউকে পছন্দ হয়, যখন আমাদের মনে হয় যে হ্যাঁ, এ আ তা তাকে আমার মনে ধরেছে, তখন আমরা কি করি? তাকে কিন্তু আমরা অনেক কিছু দেখাতে চাই। তাকে আমরা ইমপ্রেস করতে চাই যে এটি আমি পারি, এটি আমি করতে পারি বা এটি আমার এক্সট্রা যোগ্যতা। জাস্ট টু শো দ্যাট টল ফেলো হাউ এট হোম শি ফেল্ট। তার মানে এই লম্বা লোকটিকে শুধু দেখাতে চাচ্ছে, সে লম্বা লোকটির কিন্তু সে অলরেডি তার পক্ষে চলে গেছে বা তার হালকা সে রোমাঞ্চে পড়ে গেছে। হাউ এট হোম শি ফেল্ট যে সে কতটা ভালো লাগছে তার, সে কতটা স্বস্তি বোধ করছে এই বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করছে। অ্যান্ড হাউ শি despised stupid conventions এবং সে কিভাবে ঘৃণা করে। এই stupid মানে হচ্ছে এই বোকার মতো যে সমস্ত রীতিনীতিগুলো আছে, বোকার মতো যে রীতিনীতিগুলো আছে সেইগুলোকে সে কতটা ঘৃণা করে সেটি সে তাকে দেখাতে চাইলো যে অ্যাকচুয়ালি এই যে আমাদের চারদিকে যে কনভেনশন গুলো আছে যেভাবে আম আমরা সমাজে ধনী গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করে রেখেছি। এই যে শ্রেণী বৈষম্য সৃষ্টি করে রেখেছি, এই শ্রেণী বৈষম্যকে আমি প্রচন্ডভাবে অপছন্দ করি। আর এজন্যই আমি তোমাকে পছন্দ করছি এবং আমি তোমাকে কি করছি? মেটি বলে ডাকছি। Laura took a big bite of her bread and butter and she stared at the little drawing. তো এখানে অ্যাকচুয়ালি আ অনেক কথাই কিন্তু লেখক বলবে, যে কথাগুলো আমাদেরকে বুঝে নিতে হবে, যে কথাগুলো লেখক কিন্তু সরাসরি
বলবে না লরা টুক এ বিগ বাইট। যেমন সে এখন ইজি হয়ে গেছে। আর এখানে বিগ বাইট মানে বড় একটা কামড় দিল। তো এই কামড়ের সাথে কিন্তু লরার একটি আ ফিজিক্যাল বিষয়গুলো কিন্তু আপনার চোখে পড়বে যে হ্যাঁ, লরার মধ্যে কিন্তু একটি নতুন একটি বিষয় এসেছে। সেখানে বড় করে কামড় দিচ্ছে, হালকা করে কামড় দিচ্ছে না। তার মানে সে একটু তার মধ্যে একটি আগ্রাসী ভাব এসেছে। তার মধ্যে তার ইয়াদ চলে এসেছে। সে টিনেজ থেকে তার যৌবন প্রাপ্ত হয়ে গেছে। তার মানে তার মধ্যে একটু মানে আবেদন বা শারীরিক আবেদন গুলো কিন্তু তার মধ্যে সৃষ্টি হয়েছে। অফ হার ব্রেড অ্যান্ড বাটার তার মানে এই ব্রেড অ্যান্ড বাটার সে এখন বড় করে কামড় দিচ্ছে যেটি তার অভ্যাসের মধ্যে নাই। সে কিন্তু বড় করে কামড় দেয় না। অ্যান্ড শি স্টারড এট দ্য লিটল ড্রয়িং এবং সে ছোট্ট ওই ড্রয়িং এর দিকে কিন্তু তাকিয়ে আছে। তো আমরা জানি যার যাকে ভালো লাগে তার ঘরের জানালাও দেখতে ভালো লাগে। যাকে ভালো লাগে তার বাড়ির কুকুরকে দেখতেও ভালো লাগে। তো একইভাবে সে কি করল? লিটল ড্রয়িং মানে ছোট্ট যে ড্রয়িংটা, সেই ড্রয়িংটার দিকে সে খামের দিকে তাকিয়ে আছে। যে কি সুন্দর সে ড্রয়িংটা করেছে। খুবই সিম্পল একটা ড্রয়িং। তারপরেও তার কাছে মনে হচ্ছে যে এটা অসাধারণ একটা জিনিস। কারণ তার কাছে ভালো লেগেছে। তার যেকোনো কিছুই তার ভালো লাগবে। এটাই স্বাভাবিক। We know it যে যাকে ভালো লাগে তার সবকিছুই মানুষের খুব ভালো লাগে। এরপরে দেখছি আবার আমরা এমনও দেখে থাকি যে কিছু, কিছু দোষ আছে ভালো লাগা মানুষের। দোষগুলোও কিন্তু মানুষের ভালো লেগে থাকে। তো she felt just like a worker তো অ্যাকচুয়ালি আস্তে, আস্তে সে কিন্তু এই ক্লাস ডিস্টিংশন টাকে অপছন্দ করতে, করতে সে এমন অবস্থায় পৌঁছে গেল যে তার মনে হচ্ছে যে যদি আমি কারো সাথে রোমান্স করতে চাই, যদি আমি কাউকে ভালোবাসতে চাই, যদি কারো সাথে আমি রিলেশন করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে কিন্তু তাকে আমার পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে আমি তো আমার লেভেল ছাড়া অন্য কাউকে আমার সঙ্গে থাকতে দিতে পারি না। আমার সঙ্গে আমি তার সাথে থাকতে পারি না। কারণ হচ্ছে যে আ প্রেমিক-প্রেমিকার সম্পর্ক, হাসব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক, এই সম্পর্কটা তো কখনো উঁচু-নিচু হতে পারে না। এই সম্পর্কটা হতে হয় সমান মানের। তাহলে সমান মানের হতে হলে কি করতে হবে? তাহলে এই যে ওয়ার্ক ম্যান যাকে সে পছন্দ করেছে, এই ওয়ার্ক ম্যানকে তার পর্যায়ে নিয়ে আসতে হবে। কিন্তু এটি কিন্তু সম্ভব না। কারণ হচ্ছে যে তার পর্যায়ে নিয়ে আসাটা এই ওয়ার্কম্যানকে সম্ভব না। কারণ ওয়ার্কম্যান পারবে না এই তার পর্যায়ে আসতে। আবার সেও ইচ্ছা করলে ওয়ার্কম্যানকে এত উপরে তুলতে পারবে না। তখন সে কি করল? সে নিজেকে ওয়ার্ক গার্ল হিসেবে মনে করল। সে মনে করল যে হ্যাঁ, আমিও একজন ওয়ার্ক গার্ল। কারণ হচ্ছে আমি ভালোবাসি বা আমি পছন্দ করি এই ছেলেটিকে। এই ছেলেটি একজন ওয়ার্কার। তাহলে আমিও একজন ওয়ার্কার। "লরা, লরা, where are you? টেলিফোন লরা" a voice cried from the house তার মানে আমরা দেখলাম যে লরা যে রোমান্টিকতার আবেশে সে মুহ্য ছিল, যেভাবে সে একেবারে মানে absorbed ছিল, মগ্ন হয়েছিল, সেই মগ্নতা ভেঙে দিল একটি কল। কোত্থেকে কলটা আসলো? তার বাসা থেকে একটা কল আসলো। "লরা, লরা, where are you? লরা তুমি কোথায়? টেলিফোন লরা।" টেলিফোন এসেছে তোমার। A voice cried from the house বাড়ি থেকে একটা কণ্ঠ চিৎকার করে উঠল। A voice cried from the house বাড়ির ভেতর থেকে কণ্ঠ চিৎকার করে উঠল। Coming, coming মানে আসছি, আসছি বলেই away she skimmed away মানে দূরে বা সরে গেল সে। স্কিম মানে দ্রুত দৌড়ে যাওয়া। সে দ্রুত দৌড়ে গেল। ওভার দ্য লন, লন মানে আমরা জানি ঘাসে আচ্ছাদিত ঘাসাচ্ছিত তৃণভূমি। তো এই যে এই জমির উপর দিয়ে ঘাসের উপর দিয়ে সে দৌড়ে চলে গেল। আপ দ্য পাথ পুরো রাস্তাটা সে পার হয়ে গেল। আপ মানে এখানে বোঝাচ্ছে পুরোটা, পুরো রাস্তাটা সে পার হয়ে গেল। আপ দ্য স্টেপস তারপর সেখানে বেশ কিছু আছে ধাপ আছে যে ধাপগুলো সিঁড়ির মতোই। কিন্তু সেই ধাপগুলো বয়ে, বয়ে উপরে উঠতে হয়। এগুলোকে সিঁড়ি বলব না আমরা। কয়েক ধাপে মানুষের বাড়ির সামনে কয়েকটা ধাপ থাকতে পারে। সেই ধাপগুলো দিয়ে মানুষ ১ম গেটে ওঠে, ১ম দরজায় ওঠে। অ্যাক্রস দ্য ভেরান্ডা তারপর সে বারান্দা দিয়েও হাঁটলো, দৌড়ালো। অ্যান্ড ইন্টু দ্য পোর্চ তারপরে কি করলো? ছাদে ঢাকা পথ দেখে সে দৌড়ালো। মানে এই যে দৌড় দিয়ে কিন্তু লেখক কিন্তু অনেক কথা বুঝিয়ে দিল যে এই বাড়িটাও অনেক বড়, এই বাগানটিও অনেক বড়। কারণ একটি পূর্ণবয়স্ক মেয়ে সে কিন্তু অনেকক্ষণ অনেক জায়গা মিলে সে দৌড়াচ্ছে। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি তো আমরা চলে আসলাম হলে। তো হল রুম বা হল ঘর সাধারণ মানুষের বাড়িতে থাকে না। সাধারণত ধনী এবং উচ্চবিত্ত পরিবারের ম তারা কি করে? তারা এই হল ঘরে থাকে। হল ঘর বলতে বোঝায় বড় ঘর। অনেক বড় টাইপের ঘর, হল ঘর। হার ফাদার তার বাবা এবং লরি ওয়ার ব্রাশিং দেয়ার হেয়ারস তো লরি হচ্ছে লরার ভাই।
লরার ছোট ভাই লরি আর ব্রাশিং দেয়ার হ্যাটস। তারা কি করছিল? তারা তাদের হ্যাট দুটোকে পরিষ্কার করছিল। হ্যাটের ব্রাশ থাকে, সেই হ্যাট ব্রাশ আমরা যেমন শু ব্রাশ ইউজ করি, সেরকমই হ্যাটের ব্রাশ থাকে, কোট ব্রাশ থাকে। এরকম ব্রাশ দিয়ে সে হ্যাটটাকে ব্রাশ করছিল, মুছছিল। রেডি টু গো টু দ্য অফিস। তারা অফিসে যাচ্ছিল। I say Laura, I say Laura, said Lorry very fast. You might just give a squeeze at my coat before this afternoon. তার মানে লরাকে বলছে যে, "দেখো বিকালবেলা তো আমাদের একটি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটা তো আ ক চলেই আসছে। এখন তো সকাল বা সকাল শেষ হয়ে যাচ্ছে।" said Lorry very fast খুব দ্রুত বলল। কারণ আমরা জানি যে যখন কোনো কাজে আ কাজে তাড়া দেওয়া হয় তখন মানুষ কথা কিন্তু খুব দ্রুত বলে। "You might just give a squeeze" তুমি কি একটু চাপ দিয়ে দিবা এই কাপড়টাতে? যেমন একটু লন্ড্রি করে দিবা কিনা, একটু ইস্ত্রি করে দিবা না কিনা কাপড়টা? "At my coat before this afternoon" এই বিকালের আগেই যাতে আমি একটু পড়তে পারি এই কোডটা। See if it wants pressing দেখো তো এটাকে ইস্ত্রি করতে হবে কিনা? এটাকে চাপ দিতে হবে কিনা বা ইস্ত্রি করতে হবে কিনা? তার মানে যদি ইস্ত্রি করতে না হয় তা যদি এমনি পরা যায় তাহলে পরবো আমি, সমস্যা নাই। I will said she সে তখন বলল, "হ্যাঁ, আমি করব। সমস্যা নাই। আমি তোমার জামাটা ইস্ত্রি করে দেব।" এটা বলে সে এই কথা থেকে বের হয়ে আসলো। I will said she. Suddenly she couldn't stop herself. হঠাৎ করেই মনে হলো সে নিজের বাঁধ ভেঙে গেছে তার। বাঁধ ভেঙে গেছে মানে সে নিজেকে স্টপ করতে পারছে না। সে নিজেকে থামাতে পারছে না। She ran at Lorry. সে লরিকে কি করলো? লরির কাছে দৌড়ে গেল and gave him a small quick squeeze এবং তাকে কি করলো? ছোট্ট করে খুব দ্রুত জড়িয়ে ধরলো। খুব জোরে একটা চাপ দিল। "Oh I do love parties, oh I do love parties" আমার পার্টি অনেক ভাল লাগে ভাল লাগে রে ভাই। আমার অনেক পার্টি ভাল লাগে। ডোন্ট ইউ? তোর ভাল লাগে না? gasped লরা। অ্যাকচুয়ালি লরার মধ্যে মানসিকভাবে সে অনেক খুশি। সে অনেক জীবন্ত, প্রাণবন্ত। কারণ তার খুব খুব মনের একজন মানুষ। সে অ্যাকচুয়ালি তার সবচাইতে পছন্দের মানুষ যেটাকে সে পেয়েছে, তাকে তার মানে এই অবস্থায় তার পার্টিটাকে ভালো লাগছে। তো আমরা জানি যে সময় বা দিন বা জায়গা বা কাল মানুষের ভালো লাগে কখন? যখন তার আশেপাশের পরিবেশটি ভালো লাগে। "Oh I do love parties, don't you?" তো আমরা জানি যে লাভ বলতে ভালোবাসা বোঝায়। যে ডু লাভ কখন বোঝায়? ডু বলতে বোঝায় হচ্ছে যখন এটাকে বেশি জোর দিয়ে বলা হয় যে, "হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। I love you" মানে আমি তোমাকে ভালোবাসি। I do love you মানে আমি তোমাকে সত্যি ভালোবাসি। Don't you? তোর মনে হয় না যে এটি খুবই ভালো একটা বিষয় যে অনেক মানে পার্টিগুলো খুব মজার? gasped লরা হাঁপাতে লরা বলল। Rather said Lorry's warm boyish voice মানে ছেলেদের মতো লরির যে কণ্ঠ, লরি তখনও কিন্তু পুরোপুরি আম মানে বড়ই হয়ে গেছে। কিন্তু তার কণ্ঠ হচ্ছে বাচ্চা বা ছেলেদের মতো, বালকদের মতো। লরিস ওয়ার্ম বয়িশ ভয়েস মানে ছেলেদের মতো কণ্ঠে সে বলল অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু যেহেতু ও ওকে চাপ দিয়েছে, বোনকেও সে একটা হালকা চাপ দিল অ্যান্ড গেভ হার এ জেন্টল পুশ এবং চাপ দিয়ে সেটাকে একটা ধাক্কা দিল। হালকা একটা ধাক্কা দিল। জেন্টল মানে হচ্ছে আলতো করে, মৃদু করে, জোরে না। জোরে ধাক্কা দিলে মানুষের এটি হচ্ছে ব্যাড থিং আর হালকা ধাক্কা দেওয়াটা এটি একটি পজিটিভ বিষয়। জেন্টল পুশ হালকা ধাক্কা দিল ড্যাশ অফ টু দ্য টেলিফোন। ওল্ড গার্ল আরে ওল্ড গার্ল মানে কি বৃদ্ধ মেয়ে বা বয়স্ক মেয়ে। আরে বয়স্ক এই মেয়ে তুমি ভুলে গেছো? তুমি কি সব ভুলে যাও? ওল্ড মানুষরা সবকিছু ভুলে যায়। ডু ইউ ফরগেট এভরিথিং? যাও দ্রুত তোমার টেলিফোনটা ধরো। টেলিফোনকে করো, টেলিফোন নক করো। ড্যাশ অফ মানে ধাক্কা দেওয়া বা নক করা। তো টেলিফোনে আমরা জানি টেলিফোনে কি করা হয়? নক করা হয়, ধাক্কা দেওয়া হয়। এটি আমরা যদি এখন না জানি বা না বুঝি তাহলে আমাদেরকে চলে যেতে হবে এখন থেকে আ বেশ কয়েক অ বেশ আ কয়েক দশক আগে হয়তো ২ দশক ৩ দশক আগে চলে গেলে আমরা কিন্তু টেলিফোনটা দেখতে পাবো যে টেলিফোন দেখতে অ্যাকচুয়ালি কেমন? টেলিফোনে মূলত কি থাকে? আমি কি টেলিফোনের ছবিটা দিতে পেরেছি অলরেডি? দেখে তো দিয়েছি কিনা? আর যদি না দিয়ে থাকি আমি পরেই পাবো। পরে টেলিফোনের সিনটা আছে। আমরা জানি যে টেলিফোনে যেটি হয়ে থাকে, টেলিফোনে কিন্তু একটি টান দিয়ে ধাক্কা দিতে হয় যাতে সো দ্যাট সেখানে আমরা ওই কলটা যায়, ডায়াল করাটা এখনো মোবাইল ফোনে যেমন সহজ অত সহজ কিন্তু টেলিফোনে ছিল না। টেলিফোনে বেশ কিছু আর কাজ করতে হয়। তো আমরা বুঝতে পারছি সে তাকে এভাবে ধাক্কা দিয়ে বলল, "তাড়াতাড়ি সেখানে যাও, তাড়াতাড়ি ফোনটা রিসিভ করো। তোমার ফোন এসেছিল তাকে ফোন ব্যাক করো অথবা ফোনে যে জন আছে দাঁড়িয়ে,
ফোনে যে জন তোমার জন্য ওয়েট করছে তাকে তুমি রেসপন্ড করো। এটির জন্য তাকে বলল। তো আমরা এখন দেখব স্যান্ডউইচ দেখব। সো স্যান্ডউইচ আমরা জানি যেটাকে স্যান্ডউইচ বলে। আর স্যান্ডউইচের শক্ত অংশ এটাকে বলা হয় স্যান্ডউইচ ক্রাস্ট। স্যান্ডউইচ ক্রাস্ট মানে স্যান্ডউইচের যে শক্ত অংশ স্যান্ডউইচ ক্রাস্ট বলা হয়। আর এটাই আমরা দেখবো মেরিং শেল। তো মেরিং শেলটাও বলতে কি বোঝায়? মেরিং শেল অ্যাকচুয়ালি এগুলোর নাম বাংলা বলা দরকার নাই। আমার মনে হয় যে মেরিং শেল যেহেতু এটা খাবারের নাম, এর বাংলায় এভাবে বলা হয়। এগুলো খুব বাংলাদেশে খুব বেশি ব্যবহার না হওয়ার কারণে এগুলোর নাম এভাবে ব্যবহার হয় যারা এগুলো খায় বা মেরিং শেলস। তো মেরিং শেলস এর যে এরকম একটি খাবার হচ্ছে মেরিং শেলস। তো দ্য টেলিফোন ইয়েস, ইয়েস, ওহ ইয়েস কিটি। দ্য টেলিফোন বলেছে কিন্তু ছুটে গেল। টেলিফোনের কাছে চলে গেল। ইয়েস, ইয়েস। তো টেলিফোনে এখন কিন্তু আমরা দেখছি যে এই যে এটুকু ইনভার্টেড কমার মধ্যে ঢুকানো আছে। এখান থেকে শুরু হয়ে বেশ কিছু সময় কিন্তু তারা কথা বলবে। এই কথাগুলো কিন্তু আমরা জানবো যে এই কথা তারা যখন বলছে, সব কথা কিন্তু আমরা শুনবো হচ্ছে লরার কথাই শুনবো। সে কথা বলছে কার সাথে? কিটির সাথে কথা বলছে। তাহলে কিটি তার একজন বান্ধবী, তার বন্ধুর সাথে কথা বলতে নিয়ে সে বিভিন্ন কথা বলছে। তো এই কথাগুলো কিন্তু কিটির কথা আমরা শুনবো না। কারণ কিটি আছে টেলিফোনের অপর প্রান্তে। আমরা এখানে শুনছি লরার কথাগুলো। লরা কি বলছে? ইয়েস, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, ও ইয়েস, হ্যাঁ, রাইট, রাইট, তুমি ঠিক বলেছ। গুড মর্নিং ডিয়ার, গুড মর্নিং, হ্যাঁ, প্রিয় বন্ধু আমার, কাম টু লাঞ্চ। লাঞ্চে কিন্তু চলে আসো, অবশ্যই চলে আসবা। ডু ডিয়ার, হ্যাঁ, 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 করো, করো, এটাই করলাম। ডিলাইটেড অফ কোর্স, হ্যাঁ, অবশ্যই খুব খুশি আছি, অবশ্যই আনন্দিত আছি। এভাবে বলছে। ইট উইল অনলি বি ভেরি স্ক্র্যাচ মিল, হ্যাঁ, তোমার লাঞ্চটা খুব বেশি হবে না। খুব সাদামাটা একটা খাওয়া-দাওয়া। স্ক্র্যাচ মানে সাদামাটা। খুবই সাদামাটা একটা খাবার-দাবার আমরা আয়োজন করেছি। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাশ। এখানে তোমার স্যান্ডউইচ থাকবে, স্যান্ডউইচ ক্রাশ থাকবে অ্যান্ড ব্রোকেন মেরিং শেলস এবং ভাঙ্গা মেরিং শেলস থাকবে অ্যান্ড হোয়াটস লেফট ওভার এবং যেগুলো অ্যাকচুয়ালি আ থেকে গেছে, অবশিষ্ট থেকে গেছে সেগুলো। ইয়েস, isn't it a perfect morning? তোমার কি মনে হচ্ছে কিটি? সকালটা খুবই সুন্দর না? কি বলিস তুই? সকালটা খুব সুন্দর না আজকে? এভাবে অ্যাকচুয়ালি তার কাছে সকাল সুন্দর লাগছে যেহেতু তার মনে হচ্ছে যে পৃথিবীর সবার কাছেই সকালটি আজকে খুবই সুন্দর লাগছে। ইউর হোয়াইট, আর তুই তোর সাদা ড্রেসটা পরবি? সাদা ড্রেসটি? ওহ! I certainly should. হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলছিস। তুই যেটা পড়েছিস আমি ওটাই পড়বো। আমার ওটাই পড়তে হবে। ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত, একটু দাঁড়া, একটু দাঁড়া। হোল্ড দ্য লাইন, লাইনে থাক। হোল্ড দ্য লাইন মানে কি? লাইনে থাক। মাদারস কলিং, মাদারস কলিং মানে মাদার ইজ কলিং। এখানে কন্ট্রাক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। মা ডাকছে অ্যান্ড লরা স্যাট ব্যাক। লরা স্যাট ব্যাক। সে কি করলো? আ পিছে ঘুরে বসলো। সেট সিট থেকে স্যাট ঘুরে বসলো। ঘুরে বসে টেলিফোন থেকে অ্যাকচুয়ালি সে যেভাবে বসেছিল সেভাবে না বসে একটু ঘুরে বসলো। যাতে মায়ের দিকে তার ভয়েসটা চলে যায়। সে উল্টা দিকে আছে। "হোয়াট মাদার? কান্ট হেয়ার।" মা কি বলো? শুনছি না তো। মিসেস শেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স। তার মানে মিসেস শেরিডানের ভয়েস কি হলো? ভেসে আসলো। কোথা থেকে ভেসে আসলো? উপরতলা থেকে। উপরতলা থেকে এই সিঁড়ি দিয়ে তার নিচতলায় এসে যখন কথা বলছিল নিচে, সেখানে ভেসে আসলো। টেল হার টু ওয়্যার দ্য সুইট হ্যাট। তার মানে সে বুঝতে পেরেছে। মিসেস শেরিডান বলতে আমরা বোঝাচ্ছি কাকে? লরার মাকে বোঝাচ্ছি। লরার মা বুঝতে পেরেছে যে এখানে কিটির সাথে কথা বলছে। কে কথা বলছে কিটির সাথে? লরার সাথে। লরা কথা বলছে। তাহলে বোঝা যাচ্ছে যে কিটি লরার একজন খুবই কাছের বান্ধবী। তার সাথে নিয়মিতই কথা হয়। এবং এই ধরনের কথাবার্তাগুলো সাধারণত কিটির সাথেই হয়ে থাকে। এইজন্য সে অনেক দূর থেকেও বুঝতে পেরেছে যে এটি কিটি কথা বলছে। টেল হার টু ওয়্যার দ্য সুইট হ্যাট, ওয়্যার মানে পরিধান করা বা পরা। দ্য সুইট হ্যাট, সুন্দর হ্যাটটা তাকে পড়তে বলল। শি হ্যাড অন লাস্ট সানডে। গত রবিবারে যে সুন্দর হ্যাটটা সে পরে এসেছিল আমাদের পার্টিতে, সানডে পার্টিতে, এই সানডে পার্টিতে সে যে হ্যাটটা পরে এসেছিল, সেই হ্যাটটি তাকে পরে আসতে বলো। ওয়াও! কি সুন্দর ভেরি সুইট ছিল এই হ্যাটটা, সুইট হ্যাট। এই সুইট হ্যাটটা তাকে পড়তে বলো। এটা কিন্তু বলছে কে? মিসেস শেরিডান বলে দিচ্ছে। তো আমরা কিন্তু ফোনে যখন একজন কথা বলি তখন অন্যজনকে বলে দেই যে, "তুমি এই কথাটা একটু বলো ওকে।" এই কথাটা তাকে বলো। Mother says you are to wear that sweet hat you had on last Sunday. তো এই যে মা যে কথাটা বলল, সেই কথাটি এখন কি করছে? এখন আমাদের লরা সে কিন্তু আবার রিপিট করছে। তার মানে রিলে করছে। রিলে করে ওকে বলছে যে, "মা বলল যে তুমি যে গত রবিবারে যে সুন্দর হ্যাটটা পড়েছিলে, সেই হ্যাটটা তুমি যেন পড়ো। গুড, অন ও ক্লক। বাই, বাই। ওহ! ঠিক আছে ভালো। তুমি ১ টার সময় আসবা? বাই, বাই। আসো। বাই, বাই। বিদায়।" কথা শেষ হয়ে গেল।
যে ফোনটি দেখাতে চাচ্ছিলাম আমি, এই যে এটিকে বলা হয় রিসিভার। ফোনের এটিকে বলা হয় রিসিভার। তো আমরা এটা ফোনটা দেখলাম। তো এখানে রিসিভার এখানে ২ টো অংশ থাকে। একটি দিয়ে কথা শোনা যায়, এটি দিয়ে কথা বলা হয়, আর এটি দিয়ে কথা শোনা হয়। তো যাই হোক, আ এর উল্টাটাও হতে পারে। লরা পুট ব্যাক দ্য রিসিভার। লরা কি করলো? এই রিসিভারটা নামিয়ে রাখলো। এই যে এইটি নামিয়ে রাখলো। এটাকে রিসিভার বলা হয়। আমরা জানি যে এটা সেট থাকে, যেখানে ডায়াল করা হয়, আর উপর রিসিভার থাকে যেটাতে রিসিভ করা হয় কথাগুলো। লরা পুট ব্যাক দ্য রিসিভার। সে রিসিভারটা নামিয়ে রাখলো। ফ্লাং হার আর্মস ওভার হার হেড। তার মাথার উপর দিয়ে তার ২ টা হাত এভাবে ছুড়ে দিল মাথার উপর দিয়ে, took a deep breath, একটা গভীর শ্বাস নিল। stretched and let them fall, ১ম এ সে শ্বাসটা কি করলো? টেনে নিল। let them fall, তারপর সেটাকে ফেলে দিল। টেনে তুলে নিয়ে তারপর সেটাকে ছেড়ে দিল। এভাবে ছেড়ে দিল। হুম, 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 হুম বলল। সেটা সাউন্ড করলো। হুম, একটা সাউন্ড করলো। সে নিঃশ্বাস ফেলল, sigh করলো বা নিঃশ্বাস ফেললো। and the moment after the sigh she sat up quickly, এবং এই নিঃশ্বাসের পরেই সে কি করলো? হঠাৎ দ্রুতই বসে পড়ল। sat up quickly, দ্রুত বসে পড়ল। she was still listening, সে তখনও শুনছিল। তখনও সে শুনছিল। still, she was still, সে ছিল কি? still, still মানে নীরব। সে চুপচাপ ছিল। সে চুপচাপ ছিল এবং সে লিসেন করছিল, শুনছিল। কি শুনছিল সে? all the doors in the house seemed to open. তার মনে হচ্ছিল যে এই বাড়ির সমস্ত দরজাগুলোই খোলা। The house was alive. তার বাড়িটাকে জীবন্ত বলে মনে হচ্ছিল। With soft quick steps, যেখানে কি নরম দ্রুত পদক্ষেপগুলো চলছে, and running voices, এবং কথাগুলো খুব দ্রুত চলছে। কথাগুলো খুব দ্রুত সে শুনতে পাচ্ছে। তার মানে এখানে সে চারদিকে দরজাগুলো তার কাছে খোলা মনে হচ্ছে, এবং এই দূরে, বেশ দূরে কিন্তু এই লোকগুলো কথা বলছে, কাজ করছে। এই লোকগুলোর কথা এবং কাজ সে কিন্তু এই সফট কুইক স্টেপস ও সে শুনতে পাচ্ছে, এবং তাদের মধ্যে যে কথাগুলো হচ্ছে, এই দ্রুত কথাগুলো তারা শুনতে পাচ্ছে। তাহলে আমরা এখানে তৃতীয় পর্ব শেষ করছি। চতুর্থ পর্ব সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।